সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোষ বিভাজন সম্পর্কে। তোমরা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমরা কোষ বিভাজন সম্পর্কে আজকে আলোচনা করব। সর্বপ্রথম কোষ বিভাজনের সম্পর্কে আজকে আমরা এই লেকচারে কি নিয়ে আলোচনা করব সেটা একটু জেনে নিই। আলোচ্য বিষয় এই অধ্যায়ের সর্বপ্রথম হচ্ছে কোষ বিভাজন কাকে বলা হয়, অর্থাৎ কোষ বিভাজন কি। দ্বিতীয় হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। এরপর হচ্ছে আমরা বলবো হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন কি, কিভাবে অ্যামাইটোসিস কোষ বিভাজিত হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি এবং সর্বশেষ হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে মানব জীবনে কি ভূমিকা রাখে সেটা নিয়ে আমরা হচ্ছে এই টপিকের মধ্যে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করতে যদি যাই কোষ বিভাজন কি। কোষ বিভাজনকে আমরা সহজভাবে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রক্রিয়ায় জীব দেহের কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, অর্থাৎ জীব কোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুইটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। সহজ ভাষায় যে পদ্ধতিতে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাকেই কোষ বিভাজন বলা হয়। বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, এটা গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, এমসিকিউ হিসেবে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে সর্বপ্রথম হচ্ছে সামুদ্রিক সালামান্ডার এই যে প্রাণী সেই প্রাণীর মধ্যে এই কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করে থাকেন। এখন হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ, মানে কোষ বিভাজন কত প্রকার ও কি কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। কোষ বিভাজনকে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কোষ বিভাজন তিন প্রকার, যথাক্রমে হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণ কোষ বিভাজন এবং মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এই তিন ধরনের কোষ বিভাজন একত্রে হচ্ছে সম্পূর্ণ কোষ বিভাজন তৈরি করে থাকে। আমরা সর্বপ্রথম হচ্ছে অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করব। অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করতে গেলে আমরা অ্যামাইটোসিসকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়। সহজ ভাষায় যদি কোনো কোষ সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের জটিল কোনো প্রক্রিয়া ছাড়াই সম্পূর্ণ একটা কোষ থেকে আরেকটা কোষে উপনীত হয়, মানে একটা থেকে দুইটা কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলা হয়ে থাকে। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। প্রত্যক্ষ কেন বলা হয়? সহজভাবে যদি আমি বলতে যাই তাহলে একটি কোষ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি একটা কোষে রূপান্তরিত হয়ে যায়। এখানে মাইটোসিস বা মায়োসিসের মতো কোনো যে ধাপগুলো আছে সেই জটিল ধাপগুলো এখানে বিদ্যমান থাকে না, তাই এটাকে প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন বলা হয়ে থাকে। অর্থাৎ অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলা হয় কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজন কোনো জটিল প্রক্রিয়া ছাড়া সরাসরি কোষে বিভক্ত করে, যেটা আমরা ইতিমধ্যে বলেছি। এখন হচ্ছে আমরা জানবো অ্যামাইটোসিস ঘটে কিভাবে, অর্থাৎ অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কিভাবে ঘটে থাকে একটা জীবের মধ্যে। সর্বপ্রথম হচ্ছে এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটা দেখে এটাই বুঝতে পারছি যে একটা প্রথমে যে কোষটা আছে এই একটা কোষ পরবর্তীতে কি হচ্ছে, সাধারণত দুইটা কোষে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, তোমরা একটু দেখলে লক্ষ্য করতে পারবা, প্রথমে হচ্ছে নিউক্লিয়াসটা তার আয়তন বৃদ্ধি করছে, অর্থাৎ এই জায়গাটা তোমরা যদি লক্ষ্য করো দেখো, প্রথমে কি করছে, নিউক্লিয়াসটা তার আয়তনটা বৃদ্ধি করছে। নিউক্লিয়াসটা তার আয়তন বৃদ্ধির পর কি হচ্ছে, সাইটোপ্লাজম যে আছে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা এবং এই জায়গাটার মধ্যে, এই দুইটা জায়গার মধ্যে হচ্ছে একটা খাঁজের সৃষ্টি হচ্ছে, মানে সাইটোপ্লাজমের মধ্যে একটা খাঁজ সৃষ্টি হচ্ছে। খাঁজটা আস্তে আস্তে নিচের দিকে যাবে এবং নিউক্লিয়াসটা যখন দুই প্রান্তের দিকে চলে যাবে দুইটা কোষ সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতি। আমরা যদি অ্যামাইটোসিস পদ্ধতিটাকে ডিটেলস আলোচনা করতে চাই তাহলে এভাবে বলতে পারি আমরা যে সাধারণত এই প্রক্রিয়ায় কোষের মধ্যে থাকা নিউক্লিয়াস প্রথমে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুইটি নিউক্লিয়াসে পরিণত হয়, মানে নিউক্লিয়াসটা আয়তনে বৃদ্ধি পায় এবং লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুই দিকে চলে যায়। এরপরে হচ্ছে এই ধাপের পর কোষের মধ্যভাগে একটি চক্রাকার গর্তের সৃষ্টি হয়, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে একটি চক্রাকারের গর্তের সৃষ্টি হয়, অর্থাৎ গর্ত ভিতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে সম্পূর্ণ কোষটাকে আলাদা করে ফেলে। ঠিক আছে, ফলে নতুন সৃষ্ট অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষ গুণসম্পন্ন হয়ে যায়, মানে যেই নতুন কোষটা সৃষ্টি হয়েছে সে আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সম্পূর্ণ মাতৃকোষের বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে যায়। এই কোষ বিভাজন প্রক্রিয়া সাধারণত ইস্ট, গুরুত্বপূর্ণ ইস্ট, নীলাবাস সবুজ শৈবাল বা এটাকে আমরা সায়ানোব্যাকটেরিয়া বলে থাকি, এবং বিশেষ করে হচ্ছে আদি কোষ অর্থাৎ ব্যাকটেরিয়া যে কোষগুলো আছে এর মধ্যে হচ্ছে এই ধরনের কোষ বিভাজন লক্ষণ করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সকল ধরনের প্রোক্যারিওটিক সেলই হচ্ছে কি ধরনের অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন সম্পন্ন করে থাকে।
এখন আমরা আলোচনা করবো হচ্ছে অ্যামাইটোসিসের ভূমিকা কি, অর্থাৎ অ্যামাইটোসিস আমাদের জীবনে, মানব জীবনে বা উদ্ভিদ জীবনে সামগ্রিকভাবে কি কাজে লাগে। আমি যদি সহজ ভাষায় বলতে চাই, চিন্তা করে দেখো তোমরা, যদি অ্যামাইটোসিস না ঘটতো তাহলে পরিবেশের আমাদের কি পরিমাণ বিপর্যয় ঘটতো। পৃথিবীতে যত ধরনের প্রাণী বা উদ্ভিদ আছে তারা মারা যাওয়ার পর তাদের দেহের অংশ বিশেষটা পচিয়ে মাটির সাথে মিশে ফেলা হয়, এবং এই কাজটাকেই করে থাকে আমরা জানি ছত্রাক করে থাকে, ব্যাকটেরিয়া করে থাকে। অর্থাৎ অ্যামাইটোসিস যদি না ঘটতো তাহলে এই ছত্রাক বা ব্যাকটেরিয়া বৃদ্ধি পাতো না, এবং বৃদ্ধি যদি না পেত তারা কি করতে পারতো না, সাধারণত এই যে প্রাণী বা উদ্ভিদের মৃত অংশগুলো সেগুলোকে পচাতে পারতো না। এছাড়াও আমরা জানি ব্যাকটেরিয়া থেকে বা ছত্রাক থেকে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি করা যায়। এছাড়াও ইস্ট, এটাও অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজন হয়ে থাকে। ইস্ট হচ্ছে বেকারি শিল্পে, তারপর হচ্ছে অ্যালকোহল শিল্পে, এইসব জায়গার মধ্যে বিশেষ করে ব্যবহৃত হয়। তাহলে আমরা এটা ভাবে বলতে পারি যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ছত্রাক জীবের বংশগতির ধারা বজায় রাখে বা থাকে, যা বাস্তু সংস্থানের শক্তি ও পুষ্টি সরবরাহ প্রক্রিয়াটাকে চালু রাখতে পারে। কারণ ব্যাকটেরিয়া ও ছত্রাক প্রভৃতি বাস্তু সংস্থানের বিয়োজক হিসেবে কাজ করে, যেটা আমি ইতিমধ্যে বলেছি যে মৃত প্রাণী বা উদ্ভিদকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, এবং এই পদ্ধতিটাকে কি বলা হয়, বিয়োজক বলা হয়। ঠিক আছে, এটাকেই বিয়োজক বলা হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে জৈব বস্তুকে পচিয়ে অজৈব বস্তুতে রূপান্তরিত করে আমাদের যে দেহটা আছে এটাকে মাটির সাথে মিশিয়ে বিভিন্ন ধরনের ফসফেট, সালফেট এইগুলোর মধ্যে মাটিতে একদম মিশিয়ে দেয়, মানে জৈব পদার্থটাকে অজৈব পদার্থকে রূপান্তর করে ফেলে। এবং ইস্ট থেকে, গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্ট থেকে অথবা পেনিসিলিয়াম থেকে বেকারি শিল্প এবং ঔষধ শিল্পের মধ্যে এগুলো ব্যবহার করা যায়, মানে ইস্ট, পেনিসিলিয়াম এগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা জানি পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক এক ধরনের অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, যেটা আমাদের লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক বলা হয়। সাধারণত 1929 সালে আলেকজান্ডার ফ্লেমিং, তোমরা হয়তো নাম শুনেছ, ওই আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল। এবং এই যে এটাই আমরা দেখছি যে পেনিসিলিন থেকে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হয়, যা মানুষের জীবনকে বাঁচিয়ে রাখে, মানে যে কোনো ধরনের পচন বা ইত্যাদি এইসব জায়গা থেকে আমাদেরকে দেহকে প্রোটেক্ট রাখা হচ্ছে এই পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিকের কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টপিকে আমরা কোষ বিভাজনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।